আরজিকর হাসপাতাল এবং অন্যান্য অনেক হাসপাতালেই যে দুর্নীতি চক্র কাজ করছিল, সেটার ফলে এই হত্যার ঘটনা ঘটেছে। সে মহিলা ছিল বলে তাকে ধর্ষণ করে আরো বেশি চমকানোর চেষ্টা, যে এখানে যে দুর্নীতি চলতো প্রশাসনের লোকেরা জানতেন এবং প্রশাসনের মদতেই দুর্নীতিটা চলতো। যারা দুর্নীতি করতেন তারা শাসক দলের নেতাদের খুব কাছের। স্যার, আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পক্ষের আইনজীবী বৃন্দা গ্রোভার। এর কারণ কি হতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, এটা তো প্রথমবার না, এর আগেও যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে সরিয়ে অন্য একজন কানে হয়েছিল। তো সেবার যাদের অ্যাডভোকেট ছিলেন তারা করেছিলেন, এবার অ্যাডভোকেট নিজে থেকে সরে দাঁড়ালেন। এটা অ্যাডভোকেট যিনি সরে দাঁড়িয়েছেন তিনি বলতে পারবেন যে কি কারণে তিনি সরে গেলেন। না দেখুন, এটা যদি হয় আমি জানি না, তাইলে তো সরে দাঁড়ানোই উচিত, কারণ যারা তাদেরকে নিযুক্ত করেছেন তারা যেভাবে মামলাটা পরিচালনা করতে বলছেন, অ্যাডভোকেট যদি মনে করেন যে সেটা ঠিক নয়, তাহলে তো তাদের অন্য কিছু করার থেকে সরে দাঁড়ানোই ভালো। এখন সত্যি কিনা সেই ঘটনা সেটা আমার পক্ষে বলা এটা কি করে সম্ভব? যদি এমন কিছু হয় যে যারা নিযুক্ত করেছেন অ্যাডভোকেটকে বা টিমকে, তারা যদি মনে করেন যে নিযুক্তকারী যেটা বলছেন সেভাবে কাজ করা যায় না, তাহলে তো তাদেরকে সেটা প্রথমে বলা দরকার। তারপরে যদি তারা নিজেদেরকে সংশোধন করে নেয় তাদের তো ছাড়ার কোনো কারণ নেই, কিন্তু তাদেরকে কিছু না বলে ছেড়ে দেওয়া সেটার অন্য কোনো কারণ। স্যার, আরজিকর মামলা নিয়ে প্রথম যেরকম পরিবেশ ছিল, মহিলাদের রাত জাগা বলুন কিংবা সাধারণ মানুষদের আন্দোলন বা জুনিয়র থেকে সিনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই জায়গাটা কোথাও না কোথাও গিয়ে থমকে গেছে বলে মনে হচ্ছে। দেখুন, আমাদের এখানে প্রশাসন যেভাবে চলছে তাতে অনেক মানুষেরই মনে ক্ষোভ ছিল, তারা বলতে পারছিলেন না। আরজিকরের ঘটনাটা এমন ঘটনা যে ধরুন এটা কারো বাড়িতে আছে তাও নয়, কোনো রাস্তায় ঘটেছে তাও নয়, এটা একটা রাজ্যের রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্তব্যরত। তো সেখানে তিনি ডিউটি করছেন, তখন যদি সেখানে তাকে গণধর্ষণ করা হয় এবং হত্যা করা হয়, তাহলে এটা মানে চিন্তা করা যায় না যে এরকম ঘটনা, যে তাহলে যে রাজ্যের যে রাজধানীতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাহলে একজন যে কর্তব্যরত মহিলা চিকিৎসকের কোনো সুরক্ষা নাই। তো এটা ঘটনা পরম্পরা যদি বিশ্লেষণ করা হয়, তো আরজিকর হাসপাতাল এবং অন্যান্য অনেক হাসপাতালেই যে দুর্নীতি চক্র কাজ করছিল, সেটার ফলে এই হত্যার ঘটনা ঘটেছে। সে মহিলা ছিল বলে তাকে ধর্ষণ করে আরো বেশি চমকানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে মহিলার হত্যাটা ছিল আসল উদ্দেশ্যে তাকে সরিয়ে দেওয়া। যারা দুর্নীতি করছিল তাদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না, অন্তত যদি বাধা সরাসরি না দেন তাহলে অপ্রত্যক্ষভাবেও তিনি বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, সেই জন্য তাকে হত্যা করা হয়েছে। অতএব সেটা নিয়ে ডাক্তারদের অনেকেই ক্ষুব্ধ ছিলেন, তারা আন্দোলন শুরু করেন। অন্যান্য সাধারণ মানুষের যারা ক্ষোভ ছিল তারাও তাদের সঙ্গে যোগ দেন। ফলে দেখবেন যে শাসক দলের লোকেরা কিছু ডাক্তারবাবুদের সঙ্গে যে অভিযোগ ছিল তাদেরকে পদ থেকে সরিয়েছিলেন, কিন্তু যেই ব্যাপারটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ডাক্তাররা কাজে যোগ দিলেন বা আন্দোলনটা একটা স্তীমিত হলো, তাদেরকে আবার শপথে ফিরিয়ে নিয়েছেন, আপনারা দেখতে পাবেন। তো তার অর্থটা হচ্ছে যে এখানে যে দুর্নীতি চলতো প্রশাসনের লোকেরা জানতেন এবং প্রশাসনের মদতেই দুর্নীতিটা চলতো, এবং যারা দুর্নীতি করতেন তারা শাসক দলের নেতাদের খুব কাছের লোক। নাহলে একটা লোককে একটা পদ থেকে সরানো হলো। আপনারা সন্দীপ ঘোষের ক্ষেত্রে দেখেছিলেন, ছাত্রদের চাপে তাকে আরজিকরের প্রিন্সিপাল থেকে সরানো হলো, একদিনও হয়নি সেই দিনই তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হলো।
হাইকোর্ট হস্তক্ষেপ করার ফলে তাদের এটা সফল হয়নি, তাকে ন্যাশনাল প্রিন্সিপাল হিসেবে যোগ দিতে দেওয়া হয়নি, বা পরে সেটা বাতিল করা হয়েছে, বা পরবর্তীকালে দুর্নীতির মামলাটা হাইকোর্ট সিবিআই কে দিলে সিবিআই তাকে অ্যারেস্ট করেছে। তেমনি এই যে অন্য ডাক্তারবাবু যারা আছেন, যারা পিজি হসপিটালের বলুন বা মেডিকেল কলেজের বলুন, যারা এর সঙ্গে যুক্ত, যখন আন্দোলন জোরদার হচ্ছিল তখন তো আন্দোলনকারীদের সন্তুষ্ট করার জন্য তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কিভাবে সরানো হলো? যে একটু স্থিমিত হলো তাদেরকে পদে ফিরিয়ে নেওয়া হলো। তার মানে এগুলো সব লোক দেখানোর জন্য করা, সত্যিকার করা না। স্যার, আপনি যেমন আরজি কর মামলায় দুর্নীতির কথা বললেন, যে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে আজকে, আরজি কর কাণ্ডে মর্গের প্রধান কর্মচারী সন্তোষ মল্লিক তাকে দেহ পাচার এবং তথ্য লোপাটের মামলায় তাকে মর্গ থেকে সরিয়ে অ্যানাটমি বিভাগে দিয়ে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ যদি মনে করে যে একজন লোককে মর্গ থেকে সরিয়ে অ্যানাটমিতে নিয়ে গেলে তাদের শিক্ষা ব্যবস্থা ভালো চলবে বা হাসপাতালের কাজ ভালো চলবে, সেটা করতেই পারেন। কিন্তু যেটা বললেন যে ওই দেহ পাচার বা এগুলো, এটা যদি হয় তাহলে তাকে শুধু ট্রান্সফার না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ সরকারি হাসপাতালে সাধারণত লোকে একটা বিশ্বাস করে যে এখানে অন্তত নিরপেক্ষভাবে কিছু হবে। তো সেখান থেকে যদি এরকম দেহ পাচারের মতো কাজ হয় তাহলে এটা আমাদের সকলের পক্ষে আশঙ্কার বিষয়। এখন ময়না তদন্ত করার জন্য একটা টিম গঠিত হয়েছিল। তো সেখানে একজন প্রফেসর এবং একজন অ্যাসোসিয়েট প্রফেসর আরজি কর থেকে ছিলেন, এবং এনআরএস থেকে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে জুনিয়র লেভেলের ব্যক্তিকে আনা হয়েছিল, এবং সেই অর্ডারটা করতে দিয়েছিলেন এমএসভিপি। কিন্তু এমএসভিপি, আরজি করের এমএসভিপি এনআরএস এর যারা কাজ করছেন তাদের উপর কাউকে কাজে নিযুক্ত করা বা কিছু করার অধিকার আছে বলে আমার জানা নেই। এটা যদি স্বাস্থ্য ভবন করতেন তাহলে বোঝা যেত। তো অতএব যে মর্গের টিমটা গঠন করা হয়েছিল সেটা আইনত ছিল না। এবং আর একটা ব্যাপার বোঝার ব্যাপার যে আরজি করের প্রিন্সিপাল সমেত অন্যান্য অফিসারদের বিরুদ্ধেই অভিযোগ ছিল। তো সেখানে আরজি করেরই প্রিন্সিপালের অধীনে কাজ করা যে প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরকে এই পোস্টমর্টম করার জন্য নিযুক্ত করা হয়েছিল, আরজি কর মর্গেই পোস্টমর্টম করা হয়েছিল, এটা কাম্য ছিল না। আপনারা জানেন যে কোন রেপ কেসের বা মার্ডার কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। কিন্তু এবং সেটা আমি বলছি তা নয়, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন তিনি লিখিতভাবে এটা জানিয়েছিলেন যেটা করা যায় না। কিন্তু তারপরে গণমাধ্যম যেটা দেখিয়েছে যে টালা থানার একজন সাব ইন্সপেক্টর চিঠি লেখেন যে রাত্রি করে দিতে হবে রাত্রিবেলাতে, এবং তারপরে যিনি প্রফেসর ছিলেন তিনি গণমাধ্যমে দাবি করেছেন যে একজন শাসক দলের নেতা, যিনি পরে মৃতদেহ পড়ানোর জন্য শ্মশানে উপস্থিত ছিলেন, তিনি বলেন যে আজকে যদি পোস্টমর্টম করা না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। তো যেভাবে পোস্টমর্টম হয়েছে সেটা কাম্য নয়। মানে পোস্টমর্টম রাত্রে করা উচিত নয়, কিন্তু রাত্রি করে দিতে হবে। এবং সেটা কমিশনার সিদ্ধান্ত নিচ্ছেন না, কোনো ডেপুটি কমিশনার সিদ্ধান্ত নিচ্ছেন না, টালা থানার একজন সাব ইন্সপেক্টর বলছেন এবং আজকালের লোকেরা সেটা মেনেও নিচ্ছে। তো এইভাবে হয়েছে পোস্টমর্টম। স্যার, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বলুন, মিছিল, অনশন যাই বলুন, তা কোথাও না কোথাও গিয়ে কি সেটিং হয়ে গেছে বলে মনে হচ্ছে? দেখুন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তাদের সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম না। তবে তারাও তো একজন ডাক্তার, তারাও চাকরি করে, তাদেরও দমের একটা সীমা আছে। মানে চাকরির ক্ষতি হতে পারে, তারা বেতন পাবে না, এরকম
ঝুঁকি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেরকম মানসিক শক্তি এবং অর্থনৈতিক সঙ্গতি সকলেরই আছে, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু স্যার আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম জুনিয়র ডাক্তাররা দুর্গাপুজো বয়কট করেছিল, কিন্তু অন্যদিকে যখন কলকাতায় চলচ্চিত্র উৎসব হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ কিরণ নন্দী তিনি পুরস্কার নিয়েছেন। কি জন্য পুরস্কার নিয়েছেন আমি জানি না। তার একটি সিনেমার প্রমোশনের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, তিনি সেই পুরস্কারটা গ্রহণ করেছিলেন। এবং রাজ্যের সরকার, সকলের সরকার, আমারও সরকার, আপনারও সরকার, তো তারা যখন কোনো অনুষ্ঠান আয়োজন করছে সেখানে যদি পুরস্কার দেয়, তিনি যদি গ্রহণ করেন, সেটা খুব অপরাধ বলে আমি মনে করি না। তা আমি তো আবারও বললাম যে তিনি আন্দোলন করেছিলেন, এটা সরকারের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন। এই সরকারের প্রধান যেহেতু এই দুর্নীতির সঙ্গে জড়িত, সেই জন্য শাসক দলের নেতাদের এবং পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীরও মনে হতে পারে যে তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন। আর সব জুনিয়র ডাক্তাররা আন্দোলনে ছিলেন না, আন্দোলনের বিপক্ষেও কিছু ডাক্তার ছিলেন, এখন আপনারা সেটা অনেক পরিষ্কার ভাবে বুঝতে পাচ্ছেন। তো যারা আন্দোলন করেছেন তারা পুরস্কার নিলে সেটা খারাপ দেখাবে আমার মনে হয় না। আন্দোলন করেছিলেন তারা ন্যায়ের জন্য, তো তিনি যদি একটু ভালো কাজ করেন পুরস্কার পান, নিতেই পারেন।